এনসিপি জামাত জোট থেকে তো আপনি এবারে নরসিংদী 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সংসদ সদস্য পদে। আমরা বেশ কিছু গুঞ্জন শুনতে পেয়েছি এই আসনটি ঘিরে, যেমন জামাত আপনাকে অসহযোগিতা করেছে এই আসনে। তো এই গুঞ্জনগুলো কতটুকু সত্য? মানে সত্য বলতে এটা তো এখন সারা বাংলাদেশের কাছে পরিষ্কার। এখানে আমি জোটের প্রার্থী ছিলাম, কিন্তু আসলে ব্যালটে দাঁড়িপাল্লা থেকে গিয়েছিল শেষ পর্যন্ত। দাঁড়িপাল্লা থেকে যাওয়ার কারণে আমাদের ভোটটা ভাগ হয়ে গেছে। এক, দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওখানে যিনি আমাদের প্রার্থী ছিলেন তিনি শেষ দিন পর্যন্ত বসেন নাই, এবং আমাকে কোনো সহযোগিতা করেন নাই। তিনি পুরোটা সময় ঘরে বসে থেকেই তার লোকেদেরকে নানাভাবে অ্যাক্টিভ রেখেছেন। যেখানে যেখানে আমি প্রচারণা করেছি সেখানে আবার দাঁড়িপাল্লার প্রচারণা করেছেন। মানুষকে যতভাবে বিভ্রান্ত করা যায় ততভাবে বিভ্রান্ত করেছেন, এজেন্ট দিয়েছেন, এবং তিনি নির্বাচন করেছেন, ঘরে বসে থেকেই নির্বাচনটা করেছেন। তাতে তারও লাভ হয়নি, আমারও লাভ হয় না। কিন্তু শেষ পর্যন্ত তার হয়তো চাওয়াটা এরকম ছিল যে তিনি জিততে না পারলেও আমাকে জিততে দেবেন না, এরকম আর কি। এবং তিনি এক্ষেত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, কেন্দ্রের নির্দেশ অমান্য করেছেন। এবং আপনি জানেন যে যেদিন আসলে মনোনয়ন উজ্জ্বল করার কথা সেদিন তিনি মনোনয়ন উজ্জ্বল না করার একটা নাটক করেছেন। তো জামায়াত সহযোগিতা করেনি আমি কথাটা এভাবে বলবো না, কারণ তাদের সেন্ট্রাল থেকে আমি যথেষ্ট আন্তরিক দেখেছি। তারা চেয়েছে যে এখানে একটা ঐক্য হোক, কিন্তু তৃণমূল পর্যন্ত সেই বাস্তবতাটা ছিল না। একটা পর্যায়ে যখন কেন্দ্র নির্দেশ দিয়েছে তখন তাদের জামায়াতের কমিটি যেগুলো আছে তারা আমার সাথে কিছু কিছু কাজ করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু আমার ওই আসনের প্রার্থী তিনি জেলার সেক্রেটারি হওয়ার কারণে তার সংগঠনের উপর একটা শক্ত হোল্ড আছে। তো এই হোল্ডটা কাজে লাগিয়ে তিনি সবাইকে, যারাই আমার সাথে কাজ করেছে তাদেরকে তিনি নানাভাবে হুমকি দিয়েছেন, রোকনিয়াত নিয়ে যাবেন, পদ নিয়ে যাবেন, এগুলো তিনি বলেছেন। আজকেও যেমন আমাকে একজন খুবই উঁচু থানা পর্যায়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জামায়াত ইসলামী তিনি জানালেন যে তাকে, যেহেতু তিনি আমার সাথে এসেছিলেন, 2-1টা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, এখন ওই আমজাদ সাহেব তাকেও কিভাবে সংগঠন থেকে মাইনাস করা যায় সেটা চেষ্টা করছেন। এখন সব মিলিয়ে যেটা অবস্থা, যে অসহযোগিতা অবশ্যই ছিল, অসহযোগিতা শুধু না, স্যাবোটেজ, অন্তর্ঘাত সবটা ছিল, এবং আমাকে হারিয়ে দেওয়ার জন্য তারা কাজ করেছে। এবং আমি গতকালকে আমাদের একটা আলোচনায় বলেছি যে আমি আসলে জামায়াত ইসলামের বিরুদ্ধে আমার ইলেকশন করতে হয়েছে ওখানে, আনফর্চুনেটলি, যেটা আমাদের করার কথা ছিল না। আর জামায়াত সেন্ট্রালের ব্যাপারে আমার একটা প্রশ্ন এখনো আমার মনে, আমি যদিও বললাম যে তারা যথেষ্ট আন্তরিক ছিলেন, আপনি জানেন যে জামায়াতের আমির নিজে কিন্তু আমাকে শাপলাকলিটা দিয়েছেন, এবং আমি অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ। এর বাইরে পার্টি জেনারেল সেক্রেটারি গোলাম পারওয়ার সাহেব তিনি কিন্তু ইসিতে চিঠি দিয়েছিলেন যেন ব্যালটের মধ্যে যেন দাঁড়িপাল্লা না থাকে, কিন্তু ইসির আইনে সেই স্কোপ না থাকার কারণে সেটা পারা যায় নাই। বাট এই কাজগুলো তারা করেছেন। তবু আমার মনে একটা প্রশ্ন এখনো, যে একজন সামান্য জেলার সেক্রেটারির বিরুদ্ধে তারা এখনো কেন কোনো ব্যবস্থা নেন নাই? কারণ তিনি পরিষ্কারভাবে এখনো পর্যন্ত, যেখানে জামায়াতের আমির এবং কেন্দ্র নির্দেশ দিয়ে আমাকে প্রার্থী করেছে, এখনো যারা আমার সাথে কাজ করেছে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেওয়ার বা তাদেরকে মাইনাস করার একটা চেষ্টা তিনি করে যাচ্ছেন। ফলে এই যে এইগুলো তিনি করছেন, এবং পুরো নির্বাচনে তিনি যে কাজটা করলেন, পুরো একটা জেতা আসনকে হারিয়ে দিলেন, জামায়াত কেন তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় না, এটা আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার না। এই যে বললেন যে জামায়াতের আমির আপনাকে শাপলাকলির প্রতীক হাতে তুলে দিয়েছিলেন, জামায়াতের আমির নিজে এসে আপনাকে সাপোর্ট দিয়েছেন, এবং আমরা এক পর্যায়ে দেখতে পেয়েছিলাম যে আপনি এবং সেখানে জামায়াতের যে প্রার্থী ছিলেন তিনি, আপনারা দুজন মিলে মিছিল করছেন বা আপনারা দুজন একসাথে পদযাত্রা করছেন। এরপরেও এই যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা আপনি বলছেন, বা তৃণমূল জামাত কেন জামাতের সেন্ট্রালের নির্দেশ অমান্য করেছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? দুটো কারণ। একটা জিনিস হচ্ছে, যেদিন আপনারা দেখলেন যে একেবারে শেষ পর্যায়ে কিন্তু এখানে 12 তারিখ নির্বাচন, আপনি 9 তারিখ পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা করতে পারবেন। 6 তারিখে আমরা প্রথম একসাথে কোনো মিছিল করতে পেরেছি। তার মানে 7, 8, 9 আপনার হাতে 3 দিন ছিল। 10, 11 তো আর কোনো আনুষ্ঠানিক প্রচারণার সুযোগ ছিল না। কিন্তু ওইটা তিনি মন থেকে করেন নাই। ওটা তিনি করেছেন আপনার কেন্দ্র যেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় সেটা কেন্দ্রকে দেখানোর জন্য। কিন্তু এটা দেখিয়ে তিনি 3 থেকে 4 মিনিট তিনি মিছিলটা ছিলেন। এবং সাধারণত তিনি, আপনি জানেন যে তিনি টুপি পরেন, ওই দিন তিনি এসছেন টুপি ছাড়া, যেন তাকে কম চেনা যায়। ফলে অনেক চতুরতার আশ্রয় তিনি নিয়েছেন, এবং 3, 4, 5 মিনিট তিনি থেকে তিনি চলে গেছেন। এরপরে বাকি 3 দিন তাকে কিন্তু আমি আর এক মুহূর্তের জন্য পাই নাই, এবং তার অসহযোগিতা এবং অন্তর্ঘাত আগের চেয়ে বেড়ে গিয়েছিল। যেখানে আমি যাচ্ছিলাম, আমরা যখন প্রচার করেছি যে শাপলাকলি হচ্ছে এখন জোটের মার্কা, জামায়াত ইসলাম আমাদেরকে সমর্থন দিয়েছে, যেখানে আমরা এগুলো বলেছি সেখানেই তিনি আবার তার লোক পাঠিয়ে ওই জিনিসটাকে আবার নষ্ট করে দিয়ে আসছেন, যে না, দাঁড়িপাল্লা আছে ব্যালটে, আপনাকে চাইলে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবেন। তো এই কাজগুলো তার দিক থেকে হয়েছে। এবং যেহেতু তিনি জেলার সেক্রেটারি, থানার কমিটি, যেটা উপজেলার যে কমিটি জামায়াত ইসলামী, তারা কিছুটা আন্তরিক ছিলেন যে আমাকে সহযোগিতা করার জন্য, যেহেতু তারা কেন্দ্রের নির্দেশটা মানতে চেয়েছেন। কিন্তু আমি যেটা বললাম যে উনি এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছেন যে এটা তার তাকে ব্যাপারটাকে অসম্ভব করে তুলেছিল। এর বাইরে কেন্দ্রের নির্দেশ থাকা সত্ত্বেও তৃণমূল জামাত এটা করলো কেন, এটা একটা বড় প্রশ্ন।
এটাতে আমার অবজারভেশন অনুযায়ী দুটো জিনিস আমার মনে হয়। একটা হলো যে কেন্দ্রের যে জোট কেন্দ্রিক যে পরিকল্পনা আর তৃণমূলের আকাঙ্ক্ষার মধ্যে একটা বড় ধরনের বৈপরীত্য ছিল। মানে জামায়াতের কেন্দ্র এই জোটটাকে এনসিপির নতুন সংগঠন, অত বড় শক্তিশালী সংগঠন না, তবু যেভাবে নেয়ার জন্য জামায়াত ইসলাম আমাদেরকে জোটে রাখার জন্য যে পরিমাণ মরিয়া ছিল, এই ব্যাপারটার গুরুত্বটা তৃণমূল জামাত বুঝতে পারে নাই। এবং তাদের মধ্যে এখানে আমি বলবো রাজনৈতিক শিক্ষার অভাব আছে, যে তারা মানে জামায়াতের আমির যাকে মার্কা দিয়ে দেয়, সেক্রেটারি জেনারেল যাকে আপনার যার জন্য বলেন যে নিজের মার্কাকে বলেন যে এটা রাখার দরকার নাই, সেটা তার পক্ষে যখন আমি কাজ করতে পারলাম না, এটা ডেফিনেটলি তাদের রাজনৈতিক শিক্ষার এখানে একটা ঘাটতি আছে। এবং তারা অন্য ধরনের যারা জোট করতে গেলেই হচ্ছে আপনাকে জোটের মানে কিন্তু আপনি সবাই একই রকম হবে না, বিভিন্ন ধরনের মানুষকে নিয়েই বা বিভিন্ন ধরনের সংগঠনকে নিয়েই কিন্তু আপনি জোট করছেন। ফলে অন্য ধরনের যারা তাদেরকে রিসিভ করার ব্যাপারে একটা অনুদারতা আছে, এটা আমি দেখতে পেয়েছি। এবং এক্ষেত্রে চেইন অফ কমান্ড কাকে বলে, সংগঠনের নির্দেশ মানার ব্যাপারটা কি, এইটার ব্যাপারে জামায়াত, যেমন আপনি দেখেন জামায়াতের আমির মার্কা দিল এবং পুরো দল চাইলো যে আমি জোটের প্রার্থী হই, তবু তারা ওইটা অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি তো সংগঠন করছেন না। দাঁড়িপাল্লায় ভোট দেওয়াটাই তো একমাত্র সংগঠন না, বা আনুগত্য না। আনুগত্য, তারা একটা আনুগত্য একটা খুব, এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জামায়াত ইসলামের মতো সংগঠনের জন্য। আনুগত্য হচ্ছে কেন্দ্রের আমির কি চাচ্ছেন বা সেক্রেটারি জেনারেল কি চাচ্ছেন, সংগঠন কি চাচ্ছেন, তো সেটাকে তারা ভায়োলেট করে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। তারা এমনকি এটাও বলেছে যে আমরা আমির বুঝি না। তো এটা তো আওয়ামী লীগ আর বিএনপির সংগঠন তো এরকম বলে। তো এখানে আমি দেখতে পেয়েছি, এবং আমাদের অন্যান্য প্রার্থীরও কিন্তু এই ধরনের কিছু মানে কি বলবো তিক্ত অভিজ্ঞতা আছে। তো সেই ক্ষেত্রে এগুলোকে আমাদের জামায়াত ইসলামীর উচিত, যেহেতু যদি এই জোটটাকে সামনে আমরা এগিয়ে নিতে চাই বাংলাদেশের স্বার্থে, জামায়াত ইসলামীর উচিত আমাদের এই অভিজ্ঞতাগুলো শোনা, যে কোথায় কোথায়, যেহেতু তারা এই জোটের বড় দল, দায়িত্বটা কিন্তু তাদেরই বেশি, কোথায় কোথায় কি কি সমস্যা হয়েছে, এবং তাহলে এটা তাদের সংগঠনে কোথায় কোথায় কি ঠিক করতে হবে। তারা এর আগে বিএনপির সাথে জোট করেছে, জোটের রাজনীতি তো নতুন না। তো এবার কেন এমন হলো, এবং জুলাই যোদ্ধাদের কি কারণে তারা এরকম স্পেস দিতে চাইলো না? 5, 7, 8 জনের বাইরে কিন্তু কাউকে তারা স্পেস দিতে চায় নাই। তো সেটা মানে তাদেরকে ভাবতে হবে, এবং আমাদের কাছ থেকে তাদের শোনা উচিত। জামায়াতের ইসলামীর, আমি যদি জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃত্ব হতাম, নীতি নির্ধারণী পর্যায়ে থাকতাম, আমি এই 30 প্রার্থীকে বা অ্যাটলিস্ট যারা হেরেছে এনসিপির, তাদেরকে ডেকে তাদের সাথে অন্তত 2-3 ঘন্টা কথা বলতাম যে আপনারা আপনাদের অবজারভেশনগুলো বলেন, ঠিক আছে? এইটা আর কি আমার কাছে মনে হচ্ছে। আপনি বলেছেন যে আপনার এখানে আপনি জামায়াতের যে সাংগঠনিক শৃঙ্খলা সেটার ব্যত্যয় ঘটতে দেখেছেন। আমরা লোকমুখে শুনে থাকি যে জামায়াতের যে চেইন অফ কমান্ড আছে সেটা অনেক বেশি স্ট্রং। তাহলে কি এই নির্বাচনের মাধ্যমে এইটা প্রমাণিত হলো যে জামাতের চেইন অফ কমান্ড যেটা আছে সেটা শৃঙ্খলিত না বা এত সুসংগঠিত না, এবং জামাত তৃণমূল পর্যায়ে ছন্ন ছাড়া? জামাত মানে একটা খুবই সুসংগঠিত দল এখন আমি বলবো, কিন্তু সেটা তাদের নিজেদের জন্য। যখন জোটটা হয়েছে, জোটের ব্যাপারে তারা কিন্তু এই আন্তরিকতাটা দেখায় নাই। এইটা হচ্ছে তাদেরকে ঠিক করতে হবে। যদি জোটের রাজনীতি করতে চায় জামায়াত, যদি বাংলাদেশের সামনে রাষ্ট্র ক্ষমতা আসতে চায়, তারা একা তো পারবে না, দেখো অবশ্যই অন্য কাউকে নিতে হবে সাথে। তো অন্য কাউকে নিতে হলে আপনাকে কিন্তু ডেফিনেটলি তাদেরকে স্পেস দিতে হবে, এবং যারা কথা শুনবেন তাদেরকে বহিষ্কার করতে হবে। আপনি জানেন যে বিএনপি রুমিন ফারহানার মতো হেভিওয়েট প্রার্থীকে বহিষ্কার করেছিল, ঢাকা শহরে সাইফুল ইসলাম নীরবের মতো ঢাকা মহানগর উত্তরের বরণেতাকে বহিষ্কার করেছে, নূরের আসনের ওই ওনার নামটা কি যেন, ওনাকেও বহিষ্কার করেছে। মানে নূরের আসনে যিনি বিএনপির প্রার্থী ছিলেন, ছাত্রদলের কিন্তু খুব হেভিওয়েট নেতা ছিলেন। তো বিএনপি তো এটা দেখিয়েছে অন্তত, কিন্তু জামায়াত ইসলাম তো এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয় নাই। না নেওয়াতে এটা একটা বাজে নজির হিসেবে থেকে যাবে যে আপনি এরকম চেইন অফ কমান্ডকে অমান্য করতে পারেন, করেও আপনি ঠিকঠাক থেকে যেতে পারেন। তো সেটা উচিত হবে জামায়াত ইসলামীর খুব শক্ত করা ব্যবস্থা